দৌড়ে গিয়ে আবার ফাতিহাকে খুঁজতে থাকে। এত সময় যাদের সাথে খেলছিল তাদের কারোর সাথে নেই। এদিক ওদিক খুঁজতে থাকে, কোথায় গেল মেয়েটা। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যেখানে দেখে গিয়েছিল সেখানে সেই পায়, বসে বসে চোখ মুছে। নূর দৌড়ে ফাতিহার কাছে যায়, গিয়ে পাশে বসে। কি হয়েছে মাম্মা? তুমি কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? দেখি দেখাও মাম্মাকে, কোথায় ব্যথা পেয়েছো? বলে অস্থির হয়ে নিজেই খুঁজতে থাকে। ফাতিহা নিজের ছোট্ট হাত দিয়ে নূরের হাত দুটো আঁকড়ে ধরে করুণ গলায় বলে ওঠে, মাম্মা, আমাকে কি তুমি ছেড়ে চলে যাবে আমার মায়ের মতো? ফাতিহার একটা মাত্র প্রশ্ন মুহূর্তের মধ্যে নূরকে শান্ত করে দিল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে ফাতিহার দিকে তাকিয়ে রয় নূর। ফাতিহার কেন মনে হলো নূর তাকে ছেড়ে চলে যাবে তার জানা নেই, শুধু জানি মেয়েটার এখন নূরকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। নূর ফাতিহাকে নিজের বুকের মাঝে আগলে নেয়। নূর পারলে কলিজার ভেতর ঢুকিয়ে ফেলতো ওই ফুটফুটে বাচ্চা মেয়েটাকে। এসব কি কথা মাম্মা? আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? মায়েরা কি তার বাচ্চাকে ছেড়ে চলে যায় কখনো? তাহলে আমার সোহানা মাম্মা কেন চলে গেল মাম্মা? নূর এই প্রশ্ন শুনে থমকায়, তার কাছে তো এর কোনো উত্তর নেই। হুট করে বাচ্চা মেয়েটা কিরকম বড়দের মতো কথা বলছে। তোমার সোহানা মাম্মা চলে গেছে, দেখো তো, আল্লাহ তোমার মাম্মার জায়গায় আমাকে পাঠিয়েছে, যেন আমার ফাতিহা মামনি তার মাম্মাকে পায়। তুমি তো আমার আদরের বাচ্চা, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে। ফাতিহা ও তার মাম্মাকে অনেক ভালোবাসে। ফাতিহা বলেই নূরের গালে চুমু খায়। হ্যাঁ, সব ভালো তো। তোমরা মা মেয়ে দুজন দুজনকে ভালোবাসো, তাই না? আমি তো কেউ না, বানের জলে ভেসে এসে পড়েছি তোমাদের কাছে, আজ কেউ নাই বলে। বলে সৌন্দর্য মুখটা গোমরা করে বুকে হাত রেখে অন্যদিকে তাকায়। উফ মিস্টার ওয়াহিদ, তুমি খুব হিংসুটে লোক। বলে কোমরে হাত রাখে ফাতিহা, তারপর আদেশের সুরে বলে, নিচু হও দেখি, যেই লম্বা তুমি, তোমার কাছে তো আমি পৌঁছাতেই পারবো না। সৌন্দর্য ফাতিহার কথা শুনে নিচু হয়। ফাতিহার সৌন্দর্যের গালে চুমু খেয়ে বলে, ফাতিহা loves you a lot, মিস্টার ওয়াহিদ, and মাম্মা also loves you, তাই না মাম্মা? নূর এত সময় বাবা মায়ের কথায় হাসলেও এখন ফাতিহার কথায় শুকনো মুখে বিষম খায়। মনে মনে বলে, কি সাংঘাতিক প্রশ্ন রে বাবা। নূর এদিকে ওদিকে তাকাতে থাকে। কি করে দেবে নূর এই প্রশ্নের উত্তর? প্রশ্ন শুনেই হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। সৌন্দর্য হয়তো নূরের বিষয়টা বুঝতে পারছে, তাই নিজে পরিস্থিতি সামলে নেয় সব সময়ের মতো। মাম, খিদে লাগেনি তোমাদের? বেলা কত হয়েছে, সেদিকে খেয়াল আছে? তুমি ঘুম থেকে উঠতে লেট করছো, আমরা না। আমি আর মাম্মা তো সেই সকালে উঠেছি। জানো সকালে উঠে কত মজা হয়েছে? আচ্ছা, তাই নাকি? চলো খেতে খেতে শুনবো। সৌন্দর্য নূরকেও চোখের ইশারায় আসতে বলে এগিয়ে যায়। নূর বরাবরের মতো স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু খেতে গিয়ে লাগে আরেক বিপত্তি। সব ঠিকঠাকই ছিল, খাবার টেবিলে বসে নূর খাচ্ছে, মাঝে মাঝে ফাতিহার মুখেও তুলে দিচ্ছে। অপরদিকে সৌন্দর্য একইভাবে নিজেও খাচ্ছে, ফাতিহার মুখেও তুলে দিচ্ছে। এর মধ্যে ফাতিহা নিজের আবদার নিয়ে বসে, সৌন্দর্যকে নূরকে খাইয়ে দিতেই হবে, নূরকেও সৌন্দর্যকে খাইয়ে দিতে হবে। এরকম আবদার শুনে নূরের বলতে ইচ্ছে করলো, আর কত লজ্জায় ফেলবি মা, এসব আবদার কেউ করে? কিন্তু কিছুই পারল না। এবার সৌন্দর্য কোনো বাহানা দিয়ে বিষয়টা কাটাতে পারলো না। ফাতিহা বলেছে খাইয়ে দিতেই হবে, মানে দিতেই হবে, কোনো বাহানা চলবে না। ফাতিহা নিজে ঠিক করে দেয় কে আগে খাইয়ে দেবে। সৌন্দর্য প্রথম নূরকে খাইয়ে দিয়ে তারপর নূর সৌন্দর্যকে। সৌন্দর্য হাতে লোকমা বানিয়ে নূরের মুখের সামনে ধরে। সৌন্দর্যকে দেখে মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, সে আগেও বলেছে। নূর মুখ হা করছে না দেখে ফাতিহা হাত ধরে ধাক্কাতে থাকে। নূর ছোট্ট করে হা করে। সৌন্দর্য লোকমা নিয়েছে বড়, নূরের ছোট্ট করে হা করাতে কিছুতেই পুরোটা মুখে ঢুকবে না। সৌন্দর্য পুরো লোকমা ঠেসে মুখে ঢুকিয়ে দিয়ে বিশ্বজয়ের হাসি দেয়। এইদিকে এত বড় লোকমা যে নূরের চিবুতেও কষ্ট হচ্ছে, অনেক কষ্টে গেলে। এবার নূরের পালা। নূর লোকমা ধরে সৌন্দর্যের মুখের কাছে নিতেই সাথে সাথে সৌন্দর্য মুখে নিয়ে নেয়, কিন্তু সাথে ব্যথাও পায়। সৌন্দর্য আঙুলে কামড় দিয়েছে। চোখ মুখ কুচকে সৌন্দর্যের দিকে তাকাতেই বলে, এত ছোট লোকমা তো মনে হয় ফাতিহার মুখেও লাগবে না। ভবিষ্যতে বড় বড় লোকমা দিবে আর নিজে খাওয়ার জন্য তৈরি থাকবে। বলে চোখ মারে সৌন্দর্য। নূর মনে মনে বলে, শখ কত, ভবিষ্যতে তোকে আমি খাইয়ে দিব নাকি, অসভ্য পুরুষ মানুষ। ইসরাত সে যে ঘুমিয়েছে আর কোনো খবর নেই, এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। ইসরাতের মা আর বাবা একটা কাজে বের হয়েছে। বের হওয়ার আগে ইসরাতের মা কয়েকবার ডেকেছে কিন্তু উঠেনি। শেষমেশ ধাক্কা দিতেই ঘুমো ঘুমো কণ্ঠে হুহু বলেছে। ইসরাতের মা ভেবেছে উঠেছে তাই বলে যায়, ওনারা একটু
বের হচ্ছে, আসতে লেট হবে। দরজা লাগিয়ে যাচ্ছে, সাবধানে যেন থাকে। ইসরাতের ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। প্রথমে ভেবেছিল উঠবে না, পরক্ষণে মাথায় আসলো মা বাবাও হতে পারে। এখন গিয়ে না খুললে মা আজ হস্ত রাখবে না। তাড়াতাড়ি দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুললে বাইরে কে আছে না দেখে উল্টো ঘুরে যেতে যেতে বলে, এত তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ? কি এমন কাজ করতে গেলে শুনি? ইসরাত, ডাক শুনে ইসরাত থমকে দাঁড়ায়। কি হলো? ইসরাত ভুল শুনেছে ভেবে কানে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। ইসরাত, আমি ডাকছি তোমায়। না, ভুল শুনছে না, কিন্তু ওই লোকটি এখানে কি করে কি? ভাবতে ভাবতেই পেছনে ফিরে তাকায়। তালহা ইসরাতকে দেখে স্তব্ধ হয়েছে। এসব কি দেখছে? চোখে মুখের কি অবস্থা? ইসরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার দিকে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। কিছু সময়ের জন্য ওই ঘটনাটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল, এখন আবার কষ্ট শুরু হয়ে গেছে। এ কি হয়েছে তোমার? চোখে মুখের এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ? আপনি এখানে আপনি এখানে কি করছেন? তুমি আগে আমার কথার উত্তর দাও, তুমি কি অসুস্থ? বলতে বাধ্য নই আমি। তোমাকে আমি এক জায়গায় দেখা করতে বললাম, তুমি কি করলে? ওইখানে গিয়েও ফিরে এসেছো, তাও আমার সাথে দেখা না করে। এসবের মানে কি? ইসরাত তোতলাতে তোতলাতে বলে, আমাকে আপনি কোথায় দেখেছেন? তালহা দায়সারা ভাব নিয়ে বলে, আমিও বলতে বাধ্য নই। আজব লোক তো। এখানে কি করতে এসেছেন? কোনো দরকার কি? তাড়াতাড়ি বলে বিদায় হন। তোমার কি হয়েছে বলো তো? এরকম ভয়েসে কথা বলছো কেন? কিরকম ভাবে কথা বলবো আপনার সাথে? এখন কি আপনার থেকে নতুন করে কথা বলাও শিখতে হবে? তালহা চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে ঝগড়া করার মুডে আছো। আমি যার তার সাথে ঝগড়া করি না। ওকে, ফরগেট ইট। আমার প্রশ্নের উত্তর দাও, ওইখানে গিয়েও কেন আমার সাথে দেখা করলে না? বললাম না আমি আপনাকে বলতে বাধ্য নই। তালহার এবার রাগ উঠে যায়। ইসরাতের হাত শক্ত করে ধরে বলেন, তুমি বলতে বাধ্য, আলবৎ বাধ্য। আমি তোমাকে দেখেছি, তোমাকে বলতেই হবে। ইসরাত এক ঝটকায় তালহার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। খালি বাড়িতে একজন মেয়ে মানুষের হাত ধরা এসব কি ধরনের অসভ্যতা স্যার? ইসরাতের কথাই তালহা ভাষা হারিয়ে ফেলে। এ কোন ইসরাতকে দেখছে সে? কি হয়েছে? কি তোমার ইস্যু? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি হয়েছে সেটা জেনে আপনার কি কাজ স্যার? নিজের কাজ করুন। শুধু শুধু আমার জন্য ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি ছাড়াও আপনার অনেক কিছু আছে ভাবার। বলেই ইসরাত অন্যদিকে তাকায়। তালহা কিছু না বলে এক দৃষ্টিতে কিছু সময় ইসরাতের দিকে তাকিয়েই রয়। হয়তো ইসরাতের মাঝে সেই পাগলামোগুলো খোঁজার চেষ্টা করছে। এই জীবনে অনেক মানুষকে দেখেছে তালহা বদলে যেতে, কিন্তু ইসরাতের বদলে যাওয়া আশা করেনি। এটা খুবই পীড়াদায়ক। বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। কিছু একটা ভেবে নিজেকে সামলে নেয়। তারপর হাত বাড়িয়ে ইসরাতের মুখের সামনে পার্সটা ধরে। ইসরাত তাকিয়ে নিজের পার্সটা ছো মেরে নিয়ে নেয়। মাটিতে পড়েছিল। আমি কয়েকবার কল দেওয়ার পর রিং হয়েছে, কিন্তু কোথায় হচ্ছে বুঝতে পারছিলাম না। এরপর অন্য কেউ হয়তো কল দিয়েছে। তারপর দেখতে পাই, এদিক ওদিক তাকিয়ে কাউকে না পেয়ে পার্সটা আসলে কার সেটা জানার জন্য খুলতে হয়েছে। তারপর জানতে পারি সেটা অন্য কারো না, সেটা তোমারই। এটাই দিতে এসেছিলাম, সাথে এটাও জানতে যে তুমি ওইখানে গিয়েও কেন দেখা না করে চলে এসেছো। কিন্তু তুমি তো ঠিক করে রেখেছো, কিছু বলবে না আমাকে? আমি ইসরাত আর কিছু বলার আগেই মায়ের কণ্ঠে নিজের নাম শুনে শুকনো ঢুকিল। এই রে, কাম সেরেছে। তালহা স্যারকে খালি বাসায় ইসরাতের সাথে দেখে মা কেমন চোখে দেখে কে জানে। ইসরাত, তুই কার সাথে কথা বলছিস রে, দরজা খোলা রেখে? বলতে বলতে ইসরাতের মা আর বাবা এগিয়ে আসে। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে, মা দেখো, ইনি আমার কলেজের স্যার, তালহা স্যার। বলেই হাসার চেষ্টা করে। ইসরাতের মা তালহার দিকে তাকাতেই তালহা সালাম দেয়। ইসরাতের মা সালাম নিয়ে ইসরাতের দিকে তাকায়, যার মানে কলেজের স্যার হঠাৎ বাড়িতে। কিছু বলার আগেই নিজেই বলে, আসলে হয়েছে কি, সকালে আমি বের হয়েছিলাম না, আমার পার্স আর মোবাইল ফোনটা হারিয়ে গেছে। স্যার পেয়েছি, ওটাই দিতে এসেছে। ইসরাতের মা হাসার চেষ্টা করে বলে, হারিয়ে যাওয়া জিনিস কেন ফিরিয়ে আনতে গেলে বাবা? ভালোই তো হয়েছিল, মোবাইলটা হারিয়ে গিয়েছিল, আমার দোয়াটা কবুল হয়েছিল। তালহা কিছু না বুঝতে পেরেই জিজ্ঞেস করে, মানে আন্টি? ইসরাতের মা বলে, ও কিছু না বাবা, তা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ইসরাতের মাথায় গাঁটটা মেরে বলে, ওনাকে বসিয়ে কিছু খেতে না দিয়ে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, কিছু খাবার টাবার নিয়ে আয়।
ইসরাত মাথা নাড়িয়ে চলে যায়। ইসরাতের মা তালহাকে নিয়ে সোফায় বসে। তালহা বুঝলো ইসরাত এমন ছটফটে স্বভাবটা তার মায়ের কাছ থেকেই পেয়েছে। মনে মনে খুব হাসি পেল এটা ভেবে মোবাইল যেন হারিয়ে যায় তার জন্য দোয়া করছে বলে। ইসরাতের বাবা চুপচাপ বসে আছে, এদের কাণ্ড দেখছে চশমার ফাঁক দিয়ে। ইসরাত চা আর বিস্কুট এনে দেয়। তালহা নিতে না চাইলেও জোর করে দেয় ইসরাতের মা। তালহা মাত্র চা ফু দিয়ে মুখে নেবে, কিন্তু ইসরাতের মায়ের দিকে কথা শুনে বিষম খায়। বুঝলে বাবা, তুমি তো স্যার মানুষ, ভালো মন্দ বুঝো। বর্তমানে সবকিছু নিয়েই টেনশন থাকে। ভেবেছিলাম মেয়েকে পড়াশোনা শেষ করে। কিছু বলতে গিয়েও থেমে ইসরাতের দিকে তাকায়। ইসরাত তখন মায়ের দিকেই তাকিয়েছিল। উনি এক ধমক দিয়ে বলে, তুই এখানে বড়দের মাঝখানে কি করছিস? দেখছিস না আমরা বড়রা কথা বলছি? যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, ঘুমিয়ে চেহারার 12টা বাজিয়ে দিয়েছিস। ইসরাত মায়ের মতিগতি কিছুই বুঝলো না, আর তালহার কাছাকাছি থাকতেও কষ্ট হচ্ছে, তাই সে ওখান থেকে চলে যায়। ইসরাতের মা এবার নড়ে চড়ে বসে বলেন, ভেবেছিলাম পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিব, কিন্তু একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছি বুঝলে। তাই আমি আর ইশরাতের বাবা দেখতে গিয়েছিলাম আজ। হচ্ছে কি? উনি স্যার মানুষ একটা উপকার করেছে, আর তুমি কি সব কথা শুরু করে দিলে বলো তো? ইসরাতের বাবা বলে, তো কি হয়েছে বাবা, তুমি কিছু মনে করেছো? তালহা এমন অস্বস্তিতে মনে হয় জীবনেও পড়েনি। পাখা ছাড়া সত্যি ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে। গলা খাকারি দিয়ে বলে, কিন্তু আন্টি, এখন বিয়ে দেওয়া কি ঠিক হবে? ইসরাত তো পড়াশোনায় খুব ভালো, সামনে ওর ব্রাইট ফিউচার। ওরা বলেছে পড়াশোনা করাবে, বিয়ের পরও সমস্যা নেই বলে ইসরাতের মা হাসি দেয়। তালহা আমতা করে জানতে চায়, ইসরাত কি এই বিয়েতে রাজি? মনে মনে তালহা কি উত্তর শুনতে চাচ্ছে সে নিজেও জানে না। ওর তো কোনো আপত্তি নেই, আমরা যা করি তাই আগেই জানিয়ে দিয়েছে। এই কথা বলে ইসরাতের বাবার দিকে তাকিয়ে দেখে উনি কেমন করে তাকিয়ে আছে। ইসরাতের মা চোখ রাঙায়। তালহা চা রেখে হুট করে উঠে দাঁড়ায়। আমার জরুরি কাজ আছে বলেই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ইসরাতের বাবা তার মাকে বলে, মিথ্যা কেন বললে? ইশরাত এই বিয়েতে তো রাজি। বিয়ের কথায় জানতে পারলে কি কাণ্ডই ঘটায় দেখো এবার। তুমি চুপ থাকো, এত ভালো সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করব না। আর তাছাড়া ওর সমানের অনেকেরই বিয়ে হয়েছে, নূরেরও হয়েছে, ওর কেন হবে না? বলেই উনি চলে যায়। ইসরাতের বাবা বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সারাদিন সকলের সাথে অনেক মজা করেছে ফাতিহা। সৌন্দর্য আর নূরের সাথে ঘুরে বেরিয়েছে। রাতে 3 জন একসাথে ডিনার করেছে। রুমে ঢুকতেই ফাতিহা বিছানার উপর নাচতে নাচতে বলে, কি মজা কি মজা, আজ আমরা 3 জন একসাথে ঘুমাবো। ইয়ে! ফাতিহার কথা শুনে নূরের যেন মাথা ঘুরতে লাগলো। সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে আছে। মনের ভেতর কি চলছে কে জানে। এই আশায় আছে লোকটা কিছু বলবে, কিন্তু নূরকে অবাক করে দিয়ে সৌন্দর্য ফাতিহার কথায় সায় জানে। ফাতিহাকে মাঝখান দিয়ে দুই সাইডে শোয়, কিন্তু সকলকে অবাক করে দিয়ে ফাতিহা বলে সে এক সাইডে ঘুমাবে, মাঝখানে ঘুমালে তার দম বন্ধ হয়ে যাবে। নূর তো অবাক, বলে কি নেই। নূর মানা করলে ফাতিহা কান্না জুড়ে দেয়। সৌন্দর্য তো ফাতিহার চোখের পানি দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না। নূরকে একটু গম্ভীর গলায় বলে, সমস্যা কি নূর? তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার মেয়েকে কাঁদাচ্ছ? আমার মেয়ে যা বলে তাই হবে। বাবা মেয়ে বিছানা ঠিক করে বালিশ বিছিয়ে দিচ্ছে। নূর শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সব গুছিয়ে নূরকে ডাক দেয় ফাতিহা। প্রথমে সৌন্দর্য, তারপর নূর, আর তারপর ফাতিহা। নূর শোয়ার সাথে সাথে ফাতিহা ঝাঁকতে ধরে বুকে মুখ লুকিয়ে শুয়ে পড়ে। খালামণির কথা ভেবে হাসে। একটু আগেই তার তুর খালামণি ফোন দিয়ে এসব বুদ্ধি শিখিয়ে দিয়েছে। সে জানে না কেন তুর তাকে দিয়ে এসব করিয়েছে, শুধু খালামণি বলেছে আর সে করেছে। সৌন্দর্য শোয়ার সাথে সাথে নূরের পিঠে একটু ছোঁয়া লাগে, ব্যাস শুরু হয়ে যায় নূরের কাঁপাকাঁপি। সৌন্দর্য কিছু সময় নূরের পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কত তাপমাত্রার ভূমিকম্প হচ্ছে আল্লাহই জানে। আল্লাহ, এমন দুর্যোগ থেকে অসহায় বান্দাকে রক্ষা করো। সৌন্দর্যের কথা নূরের কানে যেতে ভুল হয় না। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিতে। অসভ্য সুন্দর মানুষ। সারাদিনে ক্লান্তিতে শোয়ার সাথে সাথে 2 চোখের পাতায় আপনা আপনি ঘুম নেমে আসে নূরের। এত সময় সৌন্দর্যের পাশে শুয়ে অস্বস্তি হলেও চোখের পাতায় ঘুম ভর করার সাথে সাথে যেন সকল জড়তা কর্পূরের মতো উড়ে গেছে। চোখে ঘুম ধরা দিলে আর কোনো কিছু মাথায় কাজ করে না, কিছু ভাবারও সময় পায় না নূর। ফাতিহাকে জড়িয়ে ধরে শোয়ার সাথে সাথে 2 চোখের পাতায় ঘুম নেমে আসে।
মুহূর্তের মাঝে ঘুমিয়েও যায়। ফাতিহারও একই অবস্থা, ঘুমিয়ে গেছে। দুই মা মেয়ে গলা জড়িয়ে আরামসে ঘুম দিয়েছে। তিন দুনিয়ার কোনো খবর নেই। এদিকে ওদের পাশে যে একজন মনে মনে ছটফট করছে, সেই দিকে কারো খেয়াল নেই। সৌন্দর্য কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। ঘুম ধরা দিচ্ছে না চোখে। এতক্ষণ নূরের অস্বস্তি নিয়ে মজা করলেও এখন নিজেই সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে গেছে। কিছু সময় এর পাশ ওপাশ করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। নূর আর ফাতিহার দিকে তাকিয়ে বারান্দায় চলে যায়। সৌন্দর্য ভেবেছিল গত রাতের মতো এবারও বারান্দায় ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু এখানে ঘুমের মতো পরিস্থিতি পেল না। বাইরে বৃষ্টি হচ্ছে হুট করে, বৃষ্টির পানি বারান্দায়ও এসে পড়েছে। বাতাসের সাথে বৃষ্টি বিষয়টা সৌন্দর্যের কাছে ভালোই লাগে। সৌন্দর্য শীতল পরিবেশ উপভোগ করতে করতে হুট করে মনে হলো এক কাপ চা হলে কিন্তু মন্দ হতো না। তার সাথে যদি প্রিয় একজন থাকে তাহলে তো কথাই নেই। প্রিয়জন সাথে ধোঁয়া ওঠা গরম চা আর বাইরে বৃষ্টির রাত। প্রিয়জন ভাবতে সৌন্দর্যের মনে হলো নূর। নূরের দিকে জানালার ফাঁক দিয়ে তাকায় সৌন্দর্য। দুজন কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অনেকটা সময় সৌন্দর্য রাতের বৃষ্টি ভেজা প্রকৃতি বিলাস করে, খুব উপভোগ করছিল বিষয়টা। কিন্তু ধীরে ধীরে যেন বৃষ্টির গতি কমার বদলে বাড়তে থাকে। বৃষ্টির পানিতে সৌন্দর্য ভিজে যাচ্ছে, তার উপর ঠান্ডা বাতাস এসে শরীরে যেমন কাঁপন ধরিয়ে দিচ্ছে। সৌন্দর্যের শরীরে এখন শুধু নর্মাল একটা টি শার্ট। এরকম ভাবে ভিজতে থাকলে জ্বর আসবে নিশ্চিত। তাই তাড়াতাড়ি বারান্দা থেকে রুমে এসে পড়ে। এবার সৌন্দর্যেরও ঘুম পেয়েছে। ভেবেছিল ফাতিহার এই পাশে ঘুমাবে, কিন্তু উপায় নেই, একটু জায়গা নেই এই পাশে। ওদের এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটাতে চায়নি সৌন্দর্য, তাই গিয়ে নূরের পাশেই শুয়ে পড়ে। সৌন্দর্য শোয়ার মিনিট দুয়েক পরই নূর ঘরে সৌন্দর্যকে ঝাপটে ধরে বুকে রেখে ঢুকায় আর ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এতক্ষণ কোথায় ছিলে? আমার শীত লাগছিল তো। আরো কি কি যেন বলে ঘুমিয়ে যায় নূর। সৌন্দর্য নূরের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তো শীত নিবারণের জন্য আমার বুকে মুখ লুটালে পড়ান, কিন্তু আমার ভেতরে যে তৃষ্ণা জেগেছে, মনে হচ্ছে ভেতরটা পুরোপুরি হয়ে গেছে। পিকনিক থেকে আসার 3 দিন হয়ে গেল। এদিকে ভার্সিটিতে যাওয়া অনেক দিন মিস দিয়েছে। এবার ভার্সিটি ঠিক মতো না গেলে পিছিয়ে যাবে। তাই নূর ঠিক করে নেয় আজ ভার্সিটিতে যাবে। ইসরাতের সাথেও কয়েকদিন ধরে যোগাযোগ হচ্ছে না। কি এমন কাজ নিয়ে বিজি কে জানে, যে ফোন তুলে কথা বলারও সময় পাচ্ছে না মেয়েটা। আজ শুধু দেখা হোক, সামনাসামনি ঠাঁটিয়ে একটা চর লাগাবে বেয়াদবটাকে। আজ ভার্সিটিতে যাবে বলার জন্য কল দিয়েও পায় না, ফোন সুইচড অফ বলছে বারবার। নূর তাই নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে পড়ে। ইসরাতকে তার বাড়ি থেকে একেবারে নিয়ে তারপর ভার্সিটিতে যাবে। ইসরাতদের বাসায় আসতে ইসরাতের মা দরজা খুলে দেয়। নূরকে খুব পছন্দ করেন তিনি। নূর সালাম দিতে হাসি মুখে বলে, তুমি ইশরাতের রুমে যাও মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। না রে আন্টি, কিছু আনতে হবে না, আমি এখন কিছু খাবো না, আমার পেট ফুল আছে। মা জোর করে খাইয়ে দিয়েছে। তুমি বরং ইশরাতের খাবার দাও, তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে, নয়তো লেট হয়ে যাবে। কিন্তু কিছু একটা তো খাও মা। এখন কিছু খাবো না আন্টি, প্লিজ প্লিজ। আহা আচ্ছা ঠিক আছে, পরের বার আসার আগে কখনো খেয়ে আসবে না, ঠিক আছে? নূর মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ইসরাতের রুমে ঢুকে। মেয়েটা নাকি মুখে কাঁথা দিয়ে শুয়ে আছে। ইস, কি আরামের ঘুম। দাঁড়া, তোর ঘুমের আমি 12টা বাজাচ্ছি। বলে নূর একটানে ইসরাতের উপর থেকে পুরো মাথা সরিয়ে ফেলে। হুট করে এরকম হওয়াতে ইসরাত ধরফর করে উঠে বসে। কালো সারা রাত ঘুমোতে পারে না ইসরাত। শেষ রাতের দিকে ঘুমিয়েছে সারা রাত চোখের পানি ঝরিয়ে। বিরক্ত মুখে কিছু বলতে নিবে, কিন্তু নূরকে দেখে কিছু সময় থম মেরে বসে থাকে। তারপর চোখ ডলতে থাকে। দোস্ত তুই এখানে? তারপর বল কেমন আছিস? আর তোদের টুরি বা কেমন কাটলো রে? এসব কথা আগে রাখ, বল তোর কি হয়েছে? ফোন ধরিস না কেন? খবর নাই। এই কয়দিনে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই ইস্যু? আর এরকম করে শুকাচ্ছিস যে, ডায়েট করছিস নাকি? সুদিহান গলায় বলে নূর। ইসরাত জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আমার কথা রাখ, তোদের কথা বল। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালোই আছে। ভালো। আর তোর তোর কেমন আছে রে? ইস্যু সবার মধ্যে তুরও পড়ে, আর তুরও ভালো আছে। ভালো থাকারই কথা। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ইসরাত তাড়াতাড়ি ওয়াশরুমের ভেতর ঢুকে। নূর বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়ে ভার্সিটিতে লেট হয়ে যাবে নয়তো। নূর বুঝলো কিছু তো একটা হয়েছে ইসরাতের। মুখ দেখে বোঝা যায় এখানে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, তাই বাইরে গিয়ে সব জেনে নেবে ঠিক করে।
সৌন্দর্যের আজ ভার্সিটিতে আসার একটু ইচ্ছে ছিল না, একটা ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় আসতে হলো। সেই সকাল থেকে মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথার ভেতরের সব আউড়িয়ে যাচ্ছে। মাথা ব্যথার সাথে ঘাড়ের রগগুলো যেন দাপাদাপি শুরু করে দিয়েছে, চোখ যেন আপনা আপনি বন্ধ হয়ে আসতে চাইছে। এখন মনে হচ্ছে আজ আসাটা উচিত হয়নি, যদিও বা ক্লাসটা গুরুত্বপূর্ণ, তবুও কাল নিলেই পারত। অ্যাটলিস্ট এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। কিছু সময় টেবিলে মাথা হেলিয়ে বসে থাকে সৌন্দর্য। এর মধ্যে ক্লাসের টাইমও হয়ে যায়। ক্লাসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এদিকে ইসরাত আর নূর ভার্সিটিতে এসে পৌঁছে। নূর অবশ্য জেনে নিয়েছে আজ তাদের প্রথম ক্লাসটা হবে না। এই সময়টুকুতে ইসরাতের কি হয়েছে তা জেনে নেওয়া যাবে, আর ওই কথাগুলোও বলা হয়ে যাবে। একটা নিরিবিলি জায়গা দেখে দুজনই বসে। নূর কিছু বলার আগে ইসরাতই বলে, তারপর বল সিলেট গিয়ে কি কি হলো? নূর ভেবেছিল প্রথম ইসরাতের বিষয়টা জিজ্ঞেস করবে, কিন্তু ইসরাত এটা জানতে চাওয়ার আগে ওই বিষয়টাই বলে। ফাতিহার সম্পর্কে সবকিছু বলে জানতে চায়। বলতো এটা আমার থেকে লুকানোর মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ইসরাত একটু ভাবুক হয়ে বলে, তোর কেন মনে হচ্ছে তোর থেকে লুকোনো হয়েছে? এমনও হতে পারে সৌন্দর্য স্যারদের দিক থেকে হয়তো ভাবা হয়েছে তুই বিষয়টা জানিস, আর তোর বাবাও হয়তো ভাবেনি যে তুই ভেবে নিবি একটা বিবাহিত ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছেন তিনি। নূর ইসরাতের কথায় যুক্তি খুঁজে পেল, মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে, হতেই পারে। এসব কথা বাদ দিয়ে এবার বল তোর এই অবস্থা কেন? ইসরাত চোখ ঘুরিয়ে আমতা আমতা করে বলে, আমার এই অবস্থা কি অবস্থা? আমাকে নিয়ে পড়লি কেন বলতো? কি লুকোচ্ছিস শিশু তুই আমার থেকে? কই কি লুকাচ্ছিস শিশু? তোর মাথাটা গেছে, আমি কি লুকাবো? তুই কি আমার হাতে মার খেতে চাস শিশু? হ্যাঁ নূর, কয়টা লাগিয়ে দাও, মারের দরকার আছে, লাগাও কয়টা। নূর আর ইসরাত দুজনই পেছনে তাকিয়ে দেখে তালহা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তালহা স্যারকে দেখে নূর তাড়াতাড়ি বসা থেকে উঠে পড়ে। ইসরাত এখনো বসে আছে। নূর চোখের ইশারায় ইসরাতকে উঠতে বলে। স্যার এসেছে, এখনো বসে থাকাটা কেমন দেখায়, কিন্তু ইসরাত উঠে না, একইভাবে বসে থাকে। নূর তালহা স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার মানে আসলে কি অবস্থা নূর, কেমন আছো? সবকিছু ঠিকঠাক তো? এই তো স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি অসুস্থ? না মানে দেখে মনে হচ্ছে। ওই আর কি, একটু জ্বর এসেছিল। জ্বরের কথা শুনে তালহার দিকে ইসরাত তাকায়। তালহা তখন ইসরাতের দিকেই তাকিয়েছিল। দুজনেরই চোখাচোখি হয়েছে। তালহা ইসরাতের দিকে তাকিয়ে বলে, নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? এমা ছি ছি স্যার, আপনারা কথা বলুন, আমি কিচ্ছু মনে করব না। আমি বরং ক্লাসে যাই, ইস্যু কথা শেষ হলে চলে আসিস। বলে এখান থেকে কেটে পড়ে নূর। বুঝতে পারে দুজনের মাঝে কিছু একটা হয়েছে। ওদের ব্যাপারটা না হয় ওরাই মিটিয়ে নিক। এসব ভাবতে ভাবতে নূরের সৌন্দর্যের কথা মাথায় আসে। 2 দিন ধরে লোকটার কোনো খবর নেই, না কোনো কল না অন্য কিছু। এখন যেহেতু দ্বিতীয় ক্লাস শুরু হতে অনেক সময় আছে, তাই ভেবে নেয় সৌন্দর্যকে এক ঝলক দেখে আসা যাক। লোকটার মুখ দেখার জন্য চোখ দুটো বড্ড তৃষ্ণার্ত। সৌন্দর্যের কেবিনের সামনে গিয়ে উকি ঝুঁকি দিতে থাকে নূর। দরজাটা সামান্য ভিড়ানো, কিছুই দেখা যাচ্ছে না। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায়। ভাবতে ভাবতে উল্টো দিক থেকে ফিরতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। মুখ দিয়ে আপনা আপনি চিল্লানি বের হয়ে যায়, ও মা বলে। সৌন্দর্য ক্লাস ফুল না করেই এসে পড়েছে। বাড়ি যাওয়ার জন্য বের হবে, চিল্লানি শুনে বাইরে বের হয়ে দেখে নাহিদ স্যার নূরকে ধরে দাঁড়িয়ে আছে। পায়ের শব্দে নূরের হুঁশ আসে। তাড়াতাড়ি নাহিদ স্যারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য নূরের দিকেই তাকিয়ে আছে। নূর সৌন্দর্যের মুখ দেখে ভয় পেয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো সব সময়ের মতো নেই, অগোছালো। নূর কিছু বলতে নেবে, তার আগে সৌন্দর্য হাঁটা ধরে। পেছন থেকে নূর ডাকে, কোনো সাড়া দেয় না। সৌন্দর্যের পেছন পেছন আস্তে আস্তে গাড়ির কাছে চলে আসে, তাও কিছু বলে না সৌন্দর্য। নূরকে অবাক করে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। নূর সৌন্দর্যের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকে কেন যেন সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। লোকটা কি তাকে ভুল বুঝলো? বাইরে ঝড় এলে টের পাওয়া যায়, কিন্তু মনের ভেতর যে ঝড় উঠে, সে ঝড়ের না আবাস পাওয়া যায় না অন্য কেউ তো এতটুকু আজ করতে পারে। নীরবে নিভৃতে মনে তোলবার তুলে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। ইসরাত একইভাবে বসে অন্যদিকে তাকিয়ে আছে। এমন ভাব করছে দেখে মনে হচ্ছে তালহা নামের কোনো ব্যক্তি এখানে উপস্থিত নেই। তালহা শুধু তাকিয়ে তাকিয়ে মেয়েটার কাণ্ড দেখছে। কত বড় সাহস, তাকে ইগনোর করছে। আরে এইদিকে ওইদিকে কি দেখছো তুমি? আমার দিকে তাকাও। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন স্যার? না না তো, তুমি ছাড়া এখানে পাশের বাসার কাকিমাও আছে, ওনাকেই বলেছি। ছি ছি, শেষে গিয়ে কাকিমাদের উপর নজর দিয়েছে। আর হ্যাঁ, ওই পাড়ার কুটনি কাকিমাগুলোই আছে আপনার কপালে।
আমি দোয়া করি ওইগুলোর মতো একটাই পড়ুক। তালহা রাগী চোখে তাকিয়ে বলে, ভুলে যেও না আমি তোমার স্যার হই। আর আসো, আমার সাথে কথা আছে তোমার। হ্যাঁ স্যার হন, কিন্তু এক্স স্যার। আমি কোথাও যাব না আপনার সাথে। কিসের এক্স স্যার? হ্যাঁ, কিসের এক্স স্যার? বলে জোরে চিল্লি উঠে তালহা স্যার। আশেপাশে কয়েকটা স্টুডেন্ট ওদের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকায়। তালহা নিজেকে সামলে এলো ভয়েসে বলে, চলো তুমি আমার সাথে। এখানে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তো কে বলেছে আপনাকে সিন ক্রিয়েট করতে? যান তো এখান থেকে, যান আপনি। আমার না কথা বলতে ইচ্ছে করছে, আর না অন্য কিছু। প্লিজ যান। বলেই কেঁদে দেয় ইসরাত। তার কিচ্ছু ভালো লাগছে না এখন। তালহাকে দেখলে ওই ঘটনাটা চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে, সবকিছু এলোমেলো করে দিচ্ছে। ইসরাতকে কান্না করতে দেখে তালহা থতমত খেয়ে যায়। এখানে কান্না করার কি হলো বুঝলো না। সবসময় রণমূর্তি ধারণ করে থাকা মেয়ে কিনা ছোট্ট একটা বিষয় নিয়ে কান্না করছে। আরে বাবা, কান্না করছো কেন তুমি? এখানে কান্না করার কি আছে? আপনি বুঝবেন না, কখনোই বুঝবেন না। আমাকে বুঝলেন না, সেখানে আমি কেন কান্না করছি তা কি করে বুঝবেন? উফ ইসরাত, ট্রাস্ট মি, আমার সবকিছু আউলিয়ে যাচ্ছে। এত কনফিউজড কেন করছো আমাকে? আমি এখানে এসেছি কিছু বিষয় নিয়ে সরাসরি কথা বলতে তোমার সাথে। ইসরাত কোনো উত্তর দেয় না। তালহা এবার একটু কাতর স্বরে বলে, প্লিজ ইস্যু, বেশি সময় লাগবে না। ভয়েসটাই কি ছিল ইসরাত জানে না, কিন্তু তালহার এমন করে প্লিজ বলায় মন কি আর ধরে রাখতে পারে না। চোখের পানি মুছিয়ে উঠে দাঁড়ায়। ঠিক আছে চলেন, কোথায় যেতে হবে? ভার্সিটির পাশের রেস্টুরেন্টে চলো। আচ্ছা চলুন। বলে ইসরাত আগে আগে হাঁটতে থাকে। রেস্টুরেন্টে গিয়ে দুজন মুখোমুখি বসে। তালহা জিজ্ঞেস করে, কি খাবে? আমি এখানে খেতে আসিনি, আমার মনে এত আনন্দ নেই। আপনার মনে আনন্দ, আপনি খান, বেশি করে খান। ফর্মালিটির জন্য হলেও কিছু নিতে হবে, তাই না? আমরা তো আর রেস্টুরেন্টে খাবার অর্ডার না দিয়ে বসতে পারি না। ব্যাপারটা কেমন দেখায় বলো তো? স্যার আপনি এখন বেশি কথা বলা শুরু করেছেন। আজ এরা প্যাচাল বাদ দিয়ে কফি অর্ডার দেন। আর কি বলবেন বলেন, আমার ক্লাস আছে। যার কথা বলা প্রিয় গানের মতো কানে বাজতো, যার চেহারা দেখে শান্তি দিত, তা যদি হুট করে বদলে যায় তাহলে কেমন অনুভূতি হয় তুমি কি করে বুঝবে? ভাঙা রেডিও মানে কি সব বলছেন আপনি? আর ভাঙা রেডিওটাকে? এই এক মিনিট, আপনি আমায় বলছেন ভাঙা রেডিও? আর এসব কাব্যিক বাক্য আমার সামনে কেন বলছেন? আপনার তো কত লোকে আছে বলার জন্য। তালহা বিড়বিড় করে বলে, এই তো আসল ফর্মে ফিরেছে। ইসরাত তালহার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলে, কিছু বলছেন আপনি? বলার জন্যই ডেকেছি। তালহা এবার একটু সিরিয়াস হয়ে বলে, যে জন্য ডেকেছি তোমাকে, এটা কি ঠিক করেছো তুমি? কোনটা? ওই যে ওই ব্যাপারটা। কোন ব্যাপারটা স্যার? আমি কিছুই বুঝতে পারছি না, কি সব বলছেন আপনি? তোমার বিয়ের ব্যাপারটা। এখন কি বিয়ে করাটা খুব জরুরি ইসরাত? সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে আছে। পড়াশোনায় ফোকাস করো, বিয়ে তো পরেও করতে পারবে। তোমার মা বাবাকে একটু বোঝাও। দেখো, ছেলে পক্ষ যতই বলুক পড়াশোনা করাবে, বিয়ের পর সবার মেন্টালিটি না আসলে এক থাকে না। যদি তোমার বিয়ের পর তোমার পড়াশোনায় ক্ষতি হয়ে যায় তখন? আর তুমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাবে? তোমার মা বলেছে তোমার নাকি আপত্তি নেই কোনো? তালহা কি বলছে সব ইসরাতের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। কিসের বিয়ে? কিসের কি? তোমার বিয়ে। তোমার মা যে বললো। মা বলেছে মানে? কি বলেছে মা? তালহা সব খুলে বলে। ইসরাত শুনে বেশ অবাক হয়। তালহা কেমন চিন্তিত মুখে ইসরাতের দিকে তাকিয়ে আছে, যেন ইসরাত বিয়ে করলে সে কত কষ্ট পাবে। ইসরাত কিছু বলতে নেবে তার আগেই টেবিলে রাখা তালহার ফোনটা বেজে ওঠে। ইসরাত তাকিয়ে দেখে তোর নামটা জলজল করছে। ইসরাতের বুকের ভেতরে ঝুলুনি উঠে যায়। ইচ্ছে করছে এক কাছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলতে। তালহার মুখের দিকে তাকিয়ে দেখে ফোনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। এত সময় চিন্তিত ভাবটা সরে গেছে। মনে হচ্ছে অমাবস্যার আধার কেটে পূর্ণিমার আলো ধরা দিয়েছে। ইসরাত কিছু ভাবতে পারছে না, বসা থেকে উঠে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে বলে, আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা ঘামাতে হবে না। নিজের জীবন নিয়ে খুশি থাকুন আপনি। আর আমি বিয়ে করব অবশ্যই। আপনাকেই দাওয়াত দেবো সবার আগে। আসবেন কিন্তু সাথে আপনার স্পেশাল গেস্ট নিয়ে। কথাগুলো বলেই ইসরাত বের হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছে আর চোখের পানি মুছছে।
জীবনটা এমন কেন? কিছু মানুষ বুঝি কষ্ট আর যন্ত্রণা দিতেই আমাদের জীবনে আসে না তো আমরা ইনভাইট করে নিয়ে আসি কষ্ট পাওয়ার জন্য। ইসরাত রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কারো সাথে ধাক্কা খায়। ইসরাত লোকটার দিকে না তাকিয়ে সরি বলে চলে যেতে নেয়। এক্সকিউজ মি মিস। ইসরাত পেছনে না তাকিয়ে থামে। লোকটা হাত বাড়িয়ে ইসরাতের দিকে একটা টিস্যু ধরে বলে, সুন্দর চোখে কাজল শোভা পায়, চোখের পানি না। এই যে চোখে পানি এনেছে সে বড্ড বোকা। বলে হাতে টিস্যু ধরিয়ে দেয়। ইসরাত ঘুরে লোকটাকে দেখার জন্য, কিন্তু মুখ দেখার আগে লোকটা অনেক দূরে চলে যায়। শুধু পেছনটা দেখতে পায় ইসরাত। নূর জীবনের প্রথম মনে হয় আজ একটা সাহসিকতার কাজ করতে যাচ্ছে। একা একা আজ শ্বশুর বাড়িতে পা দিতে চলেছে। এত বড় একটা কাজ করতে যাচ্ছে, অথচ নূরের মনের ভেতর একটু ভয় বা দ্বিধা কাজ করছে না। এইসব কিছু মন থেকে বের হয়ে গেছে। এখন একটা কথাই মনে বাজছে, সৌন্দর্য তাকে ভুল বুঝেছে, রাগ করে কথা না বলে চলে এসেছে। নূর এসব সহ্য করতে পারছে না। কেউ যে দারোয়ানকে গেট খুলতে বলায় দারোয়ান আপত্তি জানায়। অপরিচিত কাউকে বিনা অনুমতিতে ঢুকতে দেওয়া নিষেধ। আর নূরকে তিনি চেনেনও না যে ঢুকতে দেবে। নূর নিজের পরিচয় দিলেও কোনো কাজ হয় না। লোকটা কিছুতেই বিশ্বাস করে না। আজকাল এসব বলে মানুষ ধান্দাবাজি করে। নূর যে বাড়ির বউ তার প্রমাণ কি? নূরের এবার কান্না করে দিতে ইচ্ছে করছে। কি করবে কিছু বুঝতে পারছে না। কাউকে কল দেবে সেটাও করতে পারছে না। কি জানে কি ভাববে ওরা। আর সৌন্দর্যকে কয়েকবার কল দিয়েও পায়নি। পরক্ষণে একটা বুদ্ধি মাথায় আসে। ঘুরতে গিয়ে সৌন্দর্য আর ফাতিহার সাথে অনেক ছবি তোলা হয়েছে। সে ছবি বের করে দেখায়। দারোয়ান ছবিগুলো দেখে এক ঝলক নূরের দিকে তাকায়, তারপর সরি ম্যাম বলে গেট খুলে দেয়। নূর স্বস্তির নিঃশ্বাস নেই। ফাতিহাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। ঘুরতে গিয়ে সে বায়না করেছিল একসাথে ছবি তোলার। ফাতিহার বায়নার জন্য কাজে লেগে গেছে আজ। এই বাড়িতে নূরের প্রথম আসা। সদর দরজা দিয়ে প্রবেশ করে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কাউকেই চোখে পড়ছে না তার। সুন্দরীর রূপ কোনটা সেটাও জানে না। কিছু না ভেবে তো এসে গেল, এখন কি করবে বুঝতে পারছে না। খুব লজ্জা লাগছে। নূর এদিক ওদিক তাকানোর মাঝে একটা মহিলা এসে সামনে দাঁড়ায়। নূর বুঝতে পারলো না কে এই মহিলা। সৌন্দর্যের বাড়ির সকলকে এখনো সে চেনে না। মহিলাটা নূরের চারদিকে ঘুরে ঘুরে তাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে। তারপর সামনে এসে জানাই কাকে চাই। কি আপনি? নূর নিঃসংকোচে বলে, জি আমি ফাতিহার মাম্মা। মহিলাটা মুহূর্তের মধ্যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে। ও ম্যাডাম, আপনি? দুঃখিত, আপনাকে চিনতে পারিনি। আসলে আমি ছুটিতে ছিলাম, তাই আর আপনাকে দেখা হয়নি। এই দেখুন, আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি ফাতিহার দেখাশোনা করি। আমার নাম রুবি। মহিলাটার কথায় নূর কি বলবে খুঁজে পায় না, শুধু একটু হাসে। আসুন আসুন ম্যাডাম, বসুন। কিন্তু বাড়িতে তো বড় ম্যাডাম নেই। সৌন্দর্য স্যারের দাদি আর সৌন্দর্য স্যার ছাড়া কেউ নেই। আর বড় ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। আমার অন্য কাউকে লাগবে না এখন। তোমার সৌন্দর্য স্যারের রুমটা আপাতত দেখিয়ে দাও, তাহলেই চলবে। রুবি নূরের কথা শুনে নূরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে, তারপর বলে, ওপরতলায় ডান সাইডে একটা বিরাট রুম আছে, ওটাই স্যারের। আমি রুমে না ঢুকে কি করে বুঝবো ওইটা বিরাট রুম? নূর জিজ্ঞেস করে, আরে ম্যাডাম, ওই সাইডে একটা রুম, তাও স্যারের। আর কত কিছু স্যার করেছে ডান সাইডে শুনবেন। নূর যেতে যেতে বলল পরে শুনতো বলে এখান থেকে কেটে পড়ে। ডান সাইডে আসতেই প্রথমেই রুমটা পেয়ে যায়। কোনো কিছু না ভেবে রুমে ঢুকিয়েও পড়ে। সৌন্দর্য মাত্র বাথরুম থেকে গোসল করে বের হয়েছে। মাথা ব্যথার জন্য লম্বা একটা শাওয়ার নিয়েছে। মাথা মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে নূরকে দেখে অবাক হয়ে যায়। নূর কোনো কিছু না বলে দৌড়ে এসে সৌন্দর্যকে ঝাপটে করে কেঁদে দেয়। আপনি আমায় এভাবে ইগনোর কেন করছেন স্যার? আমার সাথে কথা কেন বলছেন না? বিশ্বাস করুন, ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি পড়ে যাচ্ছিলাম দেখে নাহিদ স্যার ধরেছে, আর কিচ্ছু না। নূর, তুমি এখানে? সৌন্দর্য নিজের বুক থেকে নূরের মুখ তুলে জিজ্ঞেস করে, আপনি আমায় ভুল বুঝছেন। কিসের ভুল আর কি বলছো তুমি? আপনি জানেন না কিছু? ওই সময় নাহিদ স্যার আমাকে ধরেছে বলে আপনি আমায় ভুল বোঝেননি? না তো। তাহলে আমার সাথে কথা কেন বলেননি? আমাকে ইগনোর কেন করছেন? কোথায় ইগনোর করলাম? শরীরটা ভালো না আমার, প্রচন্ড মাথা ব্যথা করছে। ওই সময় কথাও বলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। বলেন কি, এই জন্য আপনি কেমন দেখাচ্ছে? বলেই সৌন্দর্য বিছানায় বসে। বাই দ্য ওয়ে, আমার ইগনোরে তোমার কিছু যায় আসে? আমি ভুল বুঝলেও তোমার কিছু যায় আসে নূর? নূর মাথা নিচের দিকে দিয়ে রাখে। অবশ্য তোমাকে আর বলতে হবে না, যে মেয়ে বরযাত্রী ছাড়া শ্বশুর বাড়ি চলে আসে স্বামীর ভুল ভাঙানোর জন্য,
তার অবশ্য অল্প হলেও কিছু যায় আসে। নূর মনে মনে বলে, অল্প কিছু না সুন্দর মানুষ, অনেকটাই আসে যায়। পরাণ, তোমার হাতের ছোঁয়া আমার ব্যথা ভ্যানিশ করে দাও না। কি নিঃসংকোচ আবদার। নূর এক মুহূর্তেও দেরি না করে প্রায় দৌড় এসে খাটে বসে। নূর বসার সাথে সাথেই সৌন্দর্য নূরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। নূর এক দৃষ্টিতে সৌন্দর্যের মুখের দিকে তাকিয়ে আছে আর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। সৌন্দর্যের মুখের দিকে তাকিয়ে কেমন নেশা ধরে যাচ্ছে নূরের। লোকটার থেকে চোখ ফেরানো মুশকিল। দিন দিন এই লোকটার প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে যাচ্ছে তা নূর ভালো করেই বুঝতে পারছে। সে আসক্তি থেকে নূর কিছুতেই বের হতে পারছে না, অথবা চাইছে না বের হতে। মনে মনে চাই এই নেশা কখনো না কাটুক, কখনো না। অনেক তো হলো, আর কত দূরে দূরে থাকবে? এই লোকটার সঙ্গেই তো সারা জীবন থাকতে হবে তাকে। তাহলে কেন দূরে সরে থাকা? আজ খুব ভালো করেই নূর উপলব্ধি করতে পারছে মনের ঘরে জায়গা করে নিয়েছে সুন্দর মানুষটা। নূর এতটাই আলতো হাতে চুল টেনে দিচ্ছে, মনে হচ্ছে সৌন্দর্যের চুলগুলো বুঝি ব্যথা পাবে। সৌন্দর্য নড়ে চড়ে বলে, পরাণ কি করছো? জোরে টানো, এভাবে কেউ মাথা ম্যাসাজ করে? বলেই সৌন্দর্য নূরের পেটে মুখ গুজে কোমরে জড়িয়ে ধরে। সৌন্দর্যের এরূপ ছোঁয়ায় নূরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। গলা শুকিয়ে কাঠ মনে হচ্ছে। এখনই পানি না খেলে ভেতর মরুভূমি হয়ে যাবে। সৌন্দর্য নূরকে শক্ত করে ধরে ঘুমিয়ে যায়। নূর স্তব্ধ হয়ে বসে রয়, নড়াচড়া করার শক্তিও পাচ্ছে না যেন সে। অনেকটা সময় পর নূর বুঝতে পারে সৌন্দর্য ঘুমিয়ে গেছে। হাতের বাঁধন শিথিল হয়ে এসেছে। নূর আস্তে করে সৌন্দর্যের থেকে সরে আসে। টেবিলের উপর থেকে রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে। নিজেকে শান্ত করে সৌন্দর্যের ঘুমন্ত মুখের দিকে তাকায়। আলতো পায়ে এগিয়ে গিয়ে আবার পাশে বসে। চুলের ভিতর হাত ঢুকিয়ে একটু ঝুঁকে আসে সৌন্দর্যের দিকে। এই সুন্দর মানুষ, আপনি কি জাদু জানেন? কি করেছেন বলুন তো আমাকে? আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই যে আপনার পাশে বসে আছি, কি শান্তি লাগছে জানেন? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন আমি। আপনার কথা শোনার জন্য আমার কান চাতক পাখির মতো অপেক্ষা করে। চোখগুলো এই সুন্দর মুখটা দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। আপনি যখন ওই সময় আমাকে ইগনোর করে কথা না বলে চলে আসছিলেন, তখন আমি বুঝলাম আপনি আমার জীবনে কি। সকল নিয়ম ভেঙে এই নূর আপনার কাছে ছুটে এসছে। কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম বলুন তো? আপনার মুখে পরাণ ডাক শুনতে আমার কত ভালো লাগে জানেন আপনি? জানেন না, একদম জানেন না। জানলে হয়তো সারাক্ষণ আমাকে পরাণ ডাকতেন। আচ্ছা, আপনার জন্য যা ফিল করি সেটা কি ভালোবাসা সুন্দর মানুষ? সৌন্দর্য থেকে কোনো উত্তর আসে না। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। নূর আবার বলে, ভালোবাসা কি আমি জানি না, তবে আপনার জন্য করা এসব পাগলামোগুলো যদি ভালোবাসা হয় তাহলে। বলে নূর চুপ হয়ে যায়। একটা শুকনো ঢুকিলে ফিসফিস করে বলে, এসব কথা হয়তো আপনি জাগ্রত অবস্থায় থাকতে বলার সাহস পেতাম না জীবনেও, তাই আপনার ঘুমিয়ে থাকার সুযোগ নিলাম। আপনার পরাণের বাড়িতে চলে আসার সাহস থাকলেও আপনাকে সরাসরি এসব বলার এত সাহস নেই, বুঝলেন? অনেকটা সময় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে নূর। এত কাছ থেকে লোকটাকে দেখার সুযোগ কিছুতেই হাত ছাড়া করতে চায় না। এর মধ্যে নূরের কাঁধের ব্যাগে রাখা ফোনটা ভাইব্রেট হতে থাকে। বুঝতে পারলো যাওয়ার সময় হয়ে গেছে। উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। কয়েক কদম গিয়েও ফিরে আসে। সৌন্দর্যের কপালে ঠুক করে চুমু খেয়ে ঝড়ের বেগে রুম থেকে বের হয়ে যায়। সৌন্দর্য মুচকি হেসে পাশ ফিরে আরাম করে শোয়। বিড়বিড় করে বলে, তোমার অস্থির ভালোবাসায় থাকবো নিশাগ্রস্ত। যেখানে মৃত্যু নেই, থাকবে অন্তহীন প্রাণ। তোমার ঠোঁটের আঘাতে আমার মৃত্যু হোক। দুই তলা থেকে আলতো পায়ে এদিক ওদিক তাকিয়ে নেমে আসে নূর। ভয় আছে কেউ এখন দেখে ফেললে খুব লজ্জায় পড়তে হবে। আর তাছাড়া কি বা বলবে যখন জিজ্ঞেস করবে এখানে আসার কারণ। ফাতিহা স্কুলে এটা বলতেও পারবে না ফাতিহাকে দেখতে এসেছে। পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়ে যেতে পারলে যেন বাঁচে। রান্নাঘরের দিকে চোখ যেতেই তখনকার মহিলাটাকে দেখতে পায়। উফ, এই মহিলা দেখার আগে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো কি গন্ডগোল লাগায় কে জানে। মহিলাটার দিকে এক ঝলক তাকিয়ে তাড়াতাড়ি সদর দরজা দিয়ে বের হয়ে যায় নূর। এতক্ষণ সোফায় বসে থাকা সৌন্দর্যের দাদি মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে শব্দ করে হেসে দেয়। বেচারি সোফায় ভালো করে খেয়ালই করেন, করলে হয়তো দেখতে পেত কেউ একজন খবরের কাগজের আড়ালে তাকিয়ে তার কর্মকাণ্ড সব দেখছে। সৌন্দর্যের দাদি হাসতে হাসতে বলে, এই বয়সটা আমিও পার করে এসেছি। আজ নাতবউ সে আমার কাহিনী রিপিট করলো। তাড়াতাড়ি এই বাড়িতে একেবারের জন্য নিয়ে আসার ব্যবস্থা করতে হবে দেখছি। না, আর দেরি করা যাবে না। একটা অনুষ্ঠান করে তাড়াতাড়ি দুইটাকে এক করে দিতে হবে। দাদি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না?
সপ্তাহ ঘুরতে না ঘুরতে নূরের বিয়ের আলোচনা চলছে। তারা বড় অনুষ্ঠানের মাধ্যমে নূরকে উঠিয়ে নিয়ে যেতে চায় তাদের বাড়ি। প্রথমে বলেছিল অনার্স শেষ হলে উঠিয়ে নেবে, কিন্তু সৌন্দর্যের দাদি ওনার নাত বউকে এখনই নিয়ে যেতে চায়, একদম দেরি করতে চায় না। নূরের বাবা আর সৌন্দর্যের বড় আব্বু রাজি হতে না চাইলে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে। শরীর তেমন ভালো না, নাত বউকে নিজের বাড়িতে দেখে যেতে চায়, ইত্যাদি ইত্যাদি। অগত্যা কি করার, ওনার কাছে সকলকে হার মানতে হলো। বিয়ে ডেট ফেলা হলো সপ্তাহখানিক পর। সকলকেই তোড়জোড় শুরু করে দেয়। একটা বিয়ে মানে অনেক দায়িত্ব। নূর আর ফাতিহা সেই খুশি। এসবের মধ্যে নূর সবচেয়ে বেশি মিস করছে ইসরাতকে, যার সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা, পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা, সে কিনা নিজেকে একলা করে রেখেছে। নূরের সাথেও তেমন একটা কথা বলে না, আর না বাড়ি থেকে খুব একটা বের হয়। অথচ নূরের বিয়ে নিয়ে আগে থেকে কত প্ল্যান করে রেখেছে। বিয়ের এক সপ্তাহ আগেই নাকি নূরদের বাড়িতে আসবে, সব নিজের হাতে করবে। নূর ইসরাতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কে জানে বিয়েতে মেয়েটা আসবে কিনা। নূরের কেন জানি মনে হয় বিয়েতে ও আসবে না ইসরাত। নিজের রুমে বসে এসবই ভাবছিল নূর। ফোন বসার রুমে ফেলে এসেছে। তোর এসে ডাকতে থাকে কল এসেছে বলে। নূর বলে দিয়ে যাওয়ার জন্য তোর এনে ফোন দিয়ে যায় নূরকে। নূর ফোন নিয়ে দেখে ইসরাতের মা কল দিয়েছেন। কিসের জন্য দিলেন বুঝতে পারলো না, হয়তো ইসরাতের এমন হয়ে যাওয়া নিয়ে কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো, আমিও ভালো। নূর, আসলে তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ আন্টি, বলুন কি কথা? আসলে হয়েছে কি, আজ এক জায়গা থেকে ইশরাতকে দেখতে আসার কথা ছিল, মানে দিন তারিখও ঠিক করার কথা ছিল, কিন্তু ওনারা চাচ্ছে আজই আকদটা সেরে ফেলতে, দেরি করতে চাইছে না। আর আমাদেরও কোনো আপত্তি নেই, সবকিছু দেখে শুনে নিয়েছি। আজ রাতে আকদ পড়ানো হবে, তুমি এখনই এসে পড়ো মা। সব তো হুট করে হয়ে গেল, তাই তোমাকে বলতে পারিনি আগে। তুমি বিকেলের মাঝে এসে পড়ো। ইসরাতের মায়ের কথায় নূর বেশ অবাক হয়। কি বলছে এসব, হুট করে বিয়ে? আর ইসরাত কি রাজি? তালহা স্যারের সাথে কি ওই দিন সব ঠিক হয়নি? এজন্য কি ইসরাত এমন হয়ে গেছে, নাকি বিয়ের কথা চলছে জন্য? আশ্চর্য, মেয়েটা তালহা স্যারকে বলেন কেন বিয়ের কথা? অনেক অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। নূরের এসব ভাবনার মাঝে ইসরাতের মা বলে, আসবে তো মা? নূর কি করবে বা বলবে কিছু মাথায় ঢুকছে না। যে মেয়েটা তালহা স্যার বলতে পাগল, সে চুপচাপ অন্য জায়গায় বিয়ে করে নেবে, এটা নূর বিশ্বাস করতে পারছে না। ইসরাতের সাথে তাড়াতাড়ি কথা বলতে হবে, হাতে সময় বেশি নেই, যা করার এখনই করতে হবে। আসবো আন্টি বলে ফোন রাখে নূর। ইসরাতের ফোনে কল দিতে থাকে, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করে না। তালহাকে ফোন দেয়, তালহারও একই ব্যাপার, ফোন তুলছে না। নূরের খুব রাগ হতে থাকে, সারা জীবনের ব্যাপার আর এরা কিনা ফোনই তুলছে না। উপায় না পেয়ে সৌন্দর্যকে কল করে। সৌন্দর্য সব শুনে বলে, আমি দেখছি বিষয়টা, তুমি ইসরাতের কাছে যাও। নূর আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে ইসরাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ভালোভাবেই আয়োজন চলছে। কম সময় হলেও মোটামুটি সবকিছুই করে ফেলেছে ইসরাতের বাবা মা। হাত চালিয়ে দ্রুত কাজ করছে, যেন অতিথিদের কোনো দিক দিয়ে কোনো অসুবিধে না হয়। ইসরাত সে যে নিজেকে ঘর বন্দি করেছে, আর বের হওয়ার নাম নেই। বিয়ে তোড়জোড়ে তারা এটাও খেয়াল করলো না, হুট করে একটা প্রাণবন্ত মেয়ে কেন এমন চুপ হয়ে গেল। তারা তো ভালো সম্বন্ধ নিয়ে পড়ে আছে, এটা হাতছাড়া হয়ে গেলে যেন তারা আর পাত্রপক্ষ পাবে না। বিশ্বে যেন একটাই ছেলে আছে। ইসরাত বিয়ে নিয়ে একটা টু শব্দ মুক্তি উচ্চারণ করেনি। নূর দেরি করে না, ইসরাতের সাথে কথা বলে বেরিয়ে পড়েছে ইসরাতের বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক লাস্ট মোমেন্টে কিছু করতে পারে কিনা মেয়েটার জন্য। কেন যে ইসরাত এমন হয়ে গেল নূর কিছুতেই বুঝতে পারছে না। তালহা স্যার মনে হয় ইসরাতকে রিজেক্ট করে দিয়েছে, এজন্য মেয়েটা এমন চুপ হয়ে গেছে। আর বিয়েতেও বাধা দেয়নি, এটাই মনে হলো নূরের। তালহার প্রতি একটু মনক্ষুণ্ণ হলো তার। এজন্য বোধহয় বলে, কাউকে এত ভালোবাসতে না, বিয়েটা একদিন করতে হবে। তাহলে ইসরাতকে করলে কি এমন হতো? এমনও না যে তালহা স্যার কোথাও কমিটেড আছে, আর না ইসরাত দেখতে খারাপ। ইসরাত মেয়েটা যথেষ্ট সুন্দরী, পড়াশোনায় ভালো, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। তাহলে কি সমস্যা বুঝলো না। নূর হাজার ধরনের ভাবনা ভাবতে ভাবতে ইসরাতের বাড়ির সামনে এসে পৌঁছে। রিক্সা থেকে নেমে সৌন্দর্যকে একটা মেসেজ দিয়ে জানিয়ে পৌঁছে গেছে। ভিতরের পরিস্থিতি গিয়ে দেখছে। বাড়িতে ঢুকতেই দেখতে পেল সকলেই ব্যস্ত এটা ওটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। নূরের মা হাতে বড় এক থাল নিয়ে যাওয়ার সময় দেখতে পায় নূরকে। নূরকে দেখে বেশ খুশি হয়ে যায়। নূর মা, তুই এসেছিস? আমি জানতাম আসবি। তুই আমার কথা ফেলতে পারবি না। যা যা, ভিতরের রুমে যা। ইসরাত ওখানেই বসে আছে। মেয়েটার আজ এত বড় একটা দিন, তাও কেমন হয়ে বসে আছে দেখ না মা। মানলাম বিয়ে বলে
মন খারাপ, তাই বলে এমন ঘরবন্দি হয়ে বসে থাকবে বলতো? তুই একটু গিয়ে বোঝা। আর আজকে কিন্তু তুই সাজিয়ে দিবি, ঠিক আছে? যা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, দুজনেই খেয়ে নিস। কথাগুলো বলে ইসরাতের মা থামে। নূর হাসার চেষ্টা করে বলে, ঠিক আছে আন্টি, আমি যাই। বলেই নূর ইসরাতের রুমের দিকে যায়। ইসরাত দুই হাঁটু ভাঁজ করে বসে আছে। নূর রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়। দরজার শব্দ শুনেও ইসরাত দেখার চেষ্টাও করেনি কে এসেছে। এসবের মানে কি? নাটক শুরু করেছিস? জীবন নিয়ে খেলা করছিস? ও নূর, তুই এসেছিস? আমি বেশ খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুই আসবেই না। আজ আমার বিয়ে, তুই কিন্তু আমায় সাজিয়ে দিবি, ঠিক আছে? নাটক বন্ধ কর ইস্যু, এটা মস্করা করার সময় না। কি হয়েছে আমায় বল। হয়নি তো, এখন হবে আমার বিয়ে। বলে খিলখিলিয়ে হেসে ওঠে ইসরাত। তুই কিন্তু আমার হাতে মার খাবি এবার ইশরাত। সবকিছুর একটা লিমিট আছে। নিজের জীবনটা নিয়ে কেন এভাবে খেলছিস? ইসরাত বিড়বিড় করে বলে, আমি আর কি খেলবো রে নূর? জীবনে আমাকে নিয়ে সবচেয়ে নিষ্ঠুরতম খেলা খেলে দিয়েছে। আমায় বল না দোস্ত, দেখ আমি সবকিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এই বিয়ে নিয়ে কি তোকে বাড়ি থেকে ফোর্স করা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমায় বল ইস্যু, বল। তালহা স্যারকে বলেছিলি? কি বলবো আমি ওই লোকটাকে? লোকটা তো আমার না, অন্য কারো। বলেই ইসরাত মাথায় হাত দিয়ে বসে ডুকরে কেঁদে ওঠে। নূর কিছু সময় ইসরাতের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে, ইসরাত কাঁদতে কাঁদতে বলে, কিছু বলার নাই। আমার ভালোবাসা অন্য কারো, অন্য কাউকে ভালোবাসে সে। ইসরাত নূরকে সব খুলে বলে, কিন্তু এটা বলে না যে ওই মেয়েটা আর কেউ নয় তোর। তুই কি শিওর ইস্যু? এমনও হতে পারে তুই ভুল দেখেছিস। আমি কোনো ভুল দেখিনি নূর। স্যার কি তোকে নিজের মুখে বলেছে এসব? না, ওনার নিজের মুখে বলতে হবে কেন? আমার এতটুকু বোঝার ক্ষমতা আছে। সব সময় আমাদের চোখে দেখাও কিন্তু সত্যি হয় না ইশরাত। মাঝে মাঝে আমরা ভুল কিছুও দেখি। ইসরাত তার ছেলের হাসি হাসে। এসব কথা বাদ দে নূর, আমার বিয়েতে এসেছিস, এনজয় কর। আর আমাকে সুন্দর করে সাজিয়ে দে। সুন্দর করে সাজাবি, সবাই যেন দেখে প্রশংসা করে, বুঝলি? ইস্যু এখনো সময় আছে। সময় আছে, তাই তাড়াতাড়ি সাজানো শুরু কর, যেন সুন্দর করে সাজাতে পারিস ধীরে সুস্থে। নূর অনেক বললেও কিছু করতে পারলো না। মেয়েটা ঠিক করে নিয়েছে মনে হয় নূরের কথা শুনবে না। অগত্যা নিজের বিরুদ্ধে গিয়ে ইসরাতের কথা মতো সাজাতে থাকে। মনে মনে একটা ইচ্ছে পোষণ করে ঠাঁটিয়ে একটা চড় মেরে মাথার ভূত নামানোর। নূর ইসরাতকে সাজাচ্ছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কিন্তু নূরকে বারবার নিরাশ হতে হচ্ছে। সৌন্দর্য না কল দিচ্ছে আর না কোনো মেসেজ। অনেক সময় নিয়ে নূর সাজানো শেষ করে। ইসরাত আয়নার কাছে গিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। অনেক সুন্দর করে সাজিয়েছিস নূর, কিন্তু চোখের নিচটা কেমন যেন দেখা যাচ্ছে, বুঝলি? নূর দাঁতে দাঁত চেপে বলে, কারণ তুই কান্না করে নিজের চোখ ফুলিয়ে ফেলেছিস তাই। ইসরাত কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, তারপর নিজেকে সামলে বলে, স্যার নাইয়ার, আজ আমার আকত, অথচ দেখ তাড়াহুড়োতে কাউকে বলতে পারলাম না। এর মধ্যে বাইরে গাড়ির হর্নের আওয়াজ কানে আসে। ইসরাত উত্তেজিত হয়ে বলে, নূর দেখ, ওরা মনে হয় এসে পড়েছে। দেখ, সময়ের আগে এসে পড়েছে, অন্যদের মতো লেট করেনি। এই দেখ না, আমার সবকিছু ঠিক আছে। আচ্ছা আমি চাই ওদেরকে সালাম দিয়ে আসি, বুঝলি? নূরকে কিছু বলতেও দিল না, বেরিয়ে যায় ইসরাত। এটা মাথায় আসেনি যে বরপক্ষ না ডাকার আগ পর্যন্ত ওদের সামনে যেতে নেই। নূরও ইসরাতকে ডাকতে ডাকতে ওর পেছন পেছন যায়। বসার ঘরে এসে দেখে সব কেমন শান্ত। ইস্যু তুই চল। বলে ইসরাতের কাঁধে হাত দিয়ে সামনে তাকিয়ে নূর নিজেও চুপ হয়ে যায়। ইসরাতের মা এগিয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা একজনকে চিনতে পারলেও অপরজনকে চিনতে পারছে না তিনি। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। সৌন্দর্য মুচকি হেসে কিছু বলতে নেবে, তার আগেই নূর বলে, আন্টি উনি আমার হাজবেন্ড, তোমাদের জামাই। ও আচ্ছা আচ্ছা, বসো তোমরা। বাবা, আমার কি সৌভাগ্য, নিজের মেয়ের স্যার বর সবাই এসেছে। আমি অনেক খুশি হয়েছি তোমরা আসায়। এই কে কোথায় আছিস? ওদের বসতে দিয়ে খাবার দে। আন্টি এত ব্যস্ত হতে হবে না আপনাকে, আর আমরা এত সহজে যাচ্ছি না, তাই না তালহা? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে সৌন্দর্য। তালহা কি বলবে বুঝতে পারে না। এমনিতেও তার সব তালগোল পাকিয়ে আছে। একদিকে বাড়ির পরিস্থিতি আর অন্যদিকে ইসরাতের বিয়ে। সব ঝামেলা কি একসাথেই আসতে হলো? জীবন মরণের প্রশ্ন। আসলে হয়েছে কি আন্টি, ইসরাতের সাথে তালহার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওদের একটু আলাদা কথা বলার সুযোগ দেওয়া যাবে কি? প্লিজ আন্টি, না করবেন না, খুব দরকারি কথা, বেশি সময় লাগবে না, প্লিজ আন্টি, প্লিজ প্লিজ। সৌন্দর্য ইসরাতের মাকে বলে,
ইসরাতের মা কিছুই বুঝতে পারছে না কিছু জরুরি কথা যে আলাদা করে আজ এমন একটা দিনে বলতে হবে। এক নজর ইসরাতের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকে মোচড় দেয়। বিয়ের তোড়জোড়ে মেয়ের মতো বা মেয়ের দিকে তাকানোরও সময় পাননি তিনি। কেন জানি কোনো প্রশ্ন ছাড়াই ওদের আলাদা করে অনুমতি দিয়ে দেন তিনি। সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস নেয়। এর মধ্যে ইসরাত কিছু বলতে নিলে নূর দাঁতে দাঁত চেপে বলে, একদম বাড়াবাড়ি করবি না, চুপচাপ যা। এইদিকে সৌন্দর্য তালহার কানের কাছে গিয়ে বলে, সব মিটমাট করে নে, এদিকটা আমি দেখে নিচ্ছি। এই দিকটা আমি সামলাতে পারলেও ওই দিকটা তোকে সামলাতে হবে। বলে চোখের ইশারায় যেতে বলে। দুজনই যায়। ইসরাতের মা গিয়ে সোফায় বসে পড়ে। কেন জানি সবকিছু মনে হচ্ছে খারাপ হতে যাচ্ছিল, ভেতরটা কেমন কেমন করছে। সৌন্দর্য আর নূর দুজনই ইসরাতের মায়ের দুই পাশে বসে সব খুলে বলতে থাকে। তালহা ইসরাতের রুমের দিকে ঢুকে দরজা আটকে দেয়। তালহার দিকে তাকিয়ে ইসরাত বলে, একটু পরে আমার বিয়ে, আর আপনি অন্যজনের বউকে নিয়ে দরজা আটকে কি এমন গোপন কথা বলবেন শুনি? খবরদার, ওই মুখ দিয়ে আরেকবার অন্যজনকে বিয়ের কথা বললে তোমাকে মেরে ফেলবো বলে দিলাম। সৌন্দর্য ইসরাতের মাকে সবকিছু খুলে বলে। ইসরাতের মা একটা টু শব্দও বের করে না, চুপচাপ সব শুনে সৌন্দর্যের মুখ থেকে। নূর শুধু ইসরাতের মায়ের দিকে তাকিয়ে আছে উনার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু উনি কোনো রেসপন্স করেন না। সৌন্দর্য সব কিছু খুলে বলে চুপ হয়েছে। নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় কি হতে চলেছে জিজ্ঞেস করে। নূর মাথা নাড়িয়ে জানায় সে কিছুই বুঝতে পারছে না। নূরের অবস্থা বুঝতে পেরে সৌন্দর্য চোখের ইশারায় আবার রিল্যাক্স হতে বলে। সৌন্দর্য রিল্যাক্স হতে বললেও নূর কিছুতেই তা হতেও পারছে না। একে তো ইসরাতের মা কোনো কিছু বলছে না, হ্যাঁ অথবা না, আর অন্যদিকে তালহা স্যার ইসরাতকে মানাতে বা সবকিছু বোঝাতে পারছে কিনা কে জানে। বললেই হলো মেরে ফেলবো, তাই না? আপনি আমাকে মারার কেশরী, খালি একবার মারার জন্য হাত উঠিয়ে দেখুন না। ওই হাত যদি আমি কেটে কুকুরকে না খাওয়াতে পারি তাহলে আমার নাম ইশরাত না। আসছে আমাকে মেরে ফেলার হুমকি দিতে। ইসরাতের এহেন কথায় তালহা শুকনো মুখেও বিষম সামলে। কি ডেঞ্জারাস মেয়ে তুমি ইস্যু, এভাবে কেউ কথা বলে? বেশ করেছি বলেছি, আরো বলবো। এই আপনি দাওয়াত ছাড়া আমার বিয়েতে কি করছেন শুনি? আমি তো বিয়েতে বলেছি সবার আগে দাওয়াত দেব, আর এখন তো আমার আকত দাওয়াত ছাড়া এসে হাজির হয়েছেন। সে যাই হোক, আমরা আবার অতিথিদের না খাইয়ে বাড়ি থেকে যেতে দেই না। পেট ভরে খেয়ে যাবেন অবশ্যই। ইসরাতের আজকে কথাটা শুনে হুট করে তালহার মাথাটা গরম হয়ে যায়। এই মেয়ে নাকি তার জন্য পাগল দিবানা, তাহলে কি করে ধীরে ধীরে করে নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেল? তালহা রাগী স্বরে বলল, বিয়ে না, বিয়ে মাই ফুট। বলে ইসরাতের হাত শক্ত করে ধরে নিজের মুখের কাছে ইসরাতের মুখ নিয়ে আসে। ইসরাত ব্যথায় আহ করে ওঠে, কিন্তু তালহা এটা পাত্তা দেয় না। এই এই তোর সাহস কি করে হলো বিয়েতে রাজি হওয়ার? এত সেজে গুজে ওদের সামনে যেতে চাস তুই? এই তোর ভালোবাসা? এত পাগলামি ভালোবাসা সব শেষ? এতদিন কি আবেগের বসে নাটক করেছিলি আমার সাথে? বলেই তালহা ইসরাতের শরীর থেকে টেনে গহনা খুলে ফেলতে থাকে। ইসরাত জোর করে তালহার থেকে নিজেকে ছাড়িয়ে বলে, ভালোবাসা? ভালোবাসার আপনি কি বুঝবেন মিস্টার তালহা? এত ভালোবাসা আপনার মন পেয়েছি, এত পাগলামের কি এক বিন্দুও দাম দিয়েছেন আপনি? প্রতিনিয়ত আমি ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে গিয়েছি, আর আপনি হাসি ঠাট্টা বানিয়েছেন আমার সেই ভালোবাসা। আমার চোখের সামনে অন্য একজনকে ভালোবেসেছেন, সেই ভালোবাসা আপনাদের প্রীতি দেখার জন্য আমাকে আবার ডেকেছেন। কোথায় গেল আপনার ভালোবাসার মানুষ? তালহা ইসরাতের শেষের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে বুঝতে পারছেন না আপনি? আমার মুখ থেকে শুনতে চান? তাহলে শুনুন, আপনারা দূরের ভালোবাসার সম্পর্ক। কথাটা বলতে দেরি, কিন্তু ইসরাতের গালি তালহার ছড় মারতে দেরি না। শাট আপ, জাস্ট শাট আপ। কি বলছো, তোমার কোনো আইডিয়া আছে? ও, এবার বুঝতে পারছি এই কয়দিন তুমি কেন এত নাটক করেছো। চোখের সামনে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আমার। ইসরাত অন্যদিকে তাকিয়ে থাকে। তালহা এবার সব বলতে থাকে। ওই দিন সকালে তোমাকে কেন ডেকেছি জানো? তোমার ভালোবাসাকে গ্রহণ করতে, আর এটাও বলতে যে আমিও তোমার জন্য কিছু ফিল করি। কিন্তু তুমি কি করলে? কেউ আমার সঙ্গে একটাবার দেখা না করে চলে এসেছো। চলে আসবো না তো কি করবো শুনি? আপনি তোরের হাতে যত্ন সহকারে ভালোবাসা পরিয়ে দিচ্ছেন, তা দেখবো। প্লিজ ইসরাত, নিজেকে আর নিচে নামিও না ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে। তোর তো আমার ছোট বোনের মতো। ওই দিন ওর ক্লাস শেষে যাওয়ার সময় আমার সাথে দেখা হয়, তাও ওর কাছে ভাঙতে ছিল না, লোকটার কাছেও ভাঙতে ছিল না, এই জন্য কিনতে পারছিল না। আমার সাথে দেখা হয়ে যায় তাই আমি কিনে দেই।
তারপর বলছিল ভাইয়া যখন ছোট বোনকে কিনে দিলেন তখন হাতেও পরিয়েও দেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমি পরিয়ে দিচ্ছি ঠিক ওই সময় তোর আমাকে বলছিল, ভাইয়া এখন ইসু আপু যদি এই দৃশ্য দেখতো তাহলে ভাবেন কি হতো, হয় হার্ট অ্যাটাক করতো নয়তো আমাকেই মেরে ফেলতো। মেয়েটার কথা সত্যি করে তুমি দেখলেও আর আমাকে ভুলও বুঝলে। আর ওই দিন রেস্টুরেন্টে তোর আমাকে এজন্য ফোন দিয়েছিল, সৌন্দর্য আর নূরের সম্পর্কের ব্যাপারে কিছু কথা বলতে, ওদের মধ্যে সব ঠিক করে দিতে যেন সাহায্য করি। আর তুমি? তালহা আর কিছু বলে না, কোমরে হাত দিয়ে চুপ করে থাকে। সব কথা শুনে ইসরাত থতমত খেয়ে যায়। কি করবে বা বলবে বুঝতে পারে না। অনেকটা সময় পার হয়, কেউ কিছু বলে না, চুপচাপ দুজন দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ইসরাত তালহাকে কিছু না বলে দরজা খুলে বের হয়ে যায়। তালহা পেছন থেকে ডাকলেও শুনে না। বসার ঘরে এসে দেখে সব শান্ত। বাড়ির লোক নূর আর সৌন্দর্য ছাড়া আর কেউ নেই। এত সময় পুরো বাড়ি ভরা লোক থাকলেও এখন মেবি আমেজটা নেই মনে হচ্ছে। ইসরাতের মা সোফায় একইভাবে বসে আছে। পাত্রপক্ষকে সৌন্দর্য আর ইসরাতের বাবা সব বলে মাফ চেয়ে বিদায় করেছে। ইসরাতের মা সব দেখেও চুপ ছিল। ইসরাত মায়ের পাশে এসে বসে বলে, মা সবাই কোথায়? মেহমানরা কি আসেনি? যেই লোক আমার বিয়ের কথা শুনে চুপ ছিল, সৌন্দর্য স্যার না বললে লোকটা আসতো না। মা ওদের আসতে বলো, আমি ওই ছেলেকেই বিয়ে করব, তালহা স্যারকে না। বলেই তালহার দিকে তাকায়। ইসরাতের মা হুট করে উঠে গালে চড় লাগিয়ে দেয়। দ্বিতীয়বারের মতো একই গালে চড় খেয়ে থমকে যায় ইসরাত। এই মেয়েকে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে বিদায় করো, এই ছেলের সাথে বিয়ে দিয়ে। বলে উনি চলে যান। নূর ইসরাতের কাঁধে হাত দিয়ে বলে, অনেক ঝামেলা করেছিস, আর করিস না। আর তালহা স্যারের মা খুবই অসুস্থ, তাই তোর বিয়ের খবর শুনেও আসতে পারেনি। এখন ওনাকে হসপিটালে ভর্তি করিয়ে সোজা তোর কাছে এসছে। ইসরাত এবার গালে হাত দিয়ে নূরের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ইসরাতের বাবা এবার এগিয়ে এসে তালহাকে বলে, ওর ফ্যামিলি নিয়ে কেন এসে বিয়ের কথাবার্তা বলে। এর মধ্যে সৌন্দর্য একটা প্রস্তাব রাখে। সৌন্দর্য আর নূরের সাথে যেন তালহা ইসরাতেরও যেন একই দিনে বিয়ের ব্যবস্থা করা হয়। তালহা সম্মতি জানালে ইসরাতের বাবা আর অমত করে না। সবশেষে নূর অনেক খুশি হয়, দুই বান্ধবীর একসাথে বিয়ে। ফাইনালি ইসরাত তার ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছে। ইসরাত মুখটা গোমরা করে দাঁড়িয়ে থাকলেও মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। নির্ধারিত তারিখে দুই কাপলের বিয়ে সম্পন্ন হয় খুব ভালোভাবে। এর মধ্যে আরো দুজনের মধ্যেও প্রেম ভালোবাসা হয়েছে। ইসরাতকে যখন শুভকামনা জানাতে আসে একটা ছেলে, গলাটা কেমন চেনা চেনা লাগে, তাকেও চিনতে পারে না। পরে মনে হলো রেস্টুরেন্টের ওই ছেলেটার কেউ নয়, তালহার চাচাতো ভাই। নূরের বাবাকেও সাহায্য করেছিল। আর বসার ঘরে ফ্যামিলি ফটোতে নূরের পিক দেখে মন হারিয়েছিল। হাসপাতালে নূরের মাকেও সাহায্য করেছিল। নূরের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। ইসরাত নূরের সংসার জীবনে খুব ভালো পাচ্ছে, কিন্তু ইসরাতের দুষ্টুমি কমেনি একটু। সে তার কাজ করে যাচ্ছে, তালহার জীবন তো তেজপাতা বানিয়ে দিচ্ছে। মাঝে মাঝে তালহার কাঁদতে ইচ্ছে করে ইসরাতের দুষ্টুমি দেখে। এই মেয়েটা কিছুদিন পর মা হবে, অথচ সে বাচ্চামো করে বেড়ায়। ইসরাত নূরের লাস্ট ইয়ার এক্সাম কিছুদিন পর, তাই ওদের নিয়মিত ক্লাস করতে হয়। ইসরাতের বেবি হবে, তাই ওকে একটু সাবধানে চলাচল করতে হয়। তালহা তবুও ভয়ে থাকে, এই মেয়ে যে কেয়ারলেস, কখন কি অঘটন ঘটিয়ে ফেলে, তাই নিজেই ভার্সিটিতে পৌঁছে দিয়ে যায়। নূরকে বলে যায় খেয়াল রাখার জন্য। দ্বিতীয় ক্লাস শেষ হবার পরে তালহা এসে কি জরুরি কাজ আছে বলে ইসরাতকে নিয়ে যায়। নূর রয়ে যায়। সৌন্দর্যের ক্লাস এখন। ক্লাস চলাকালে হুট করে ঝড়ো হাওয়া বইতে থাকে, সাথে বিদ্যুৎ চমকানো। চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। নূরের খুব ভয় করতে লাগে। বাজ পড়লে এমনিতেই ভয় পায় সে। এত এত মানুষ হওয়া সত্ত্বেও ভয় পাচ্ছে সে। সৌন্দর্য সবই লক্ষ্য করে। নূরের বেঞ্চের পাশে বসে এসে দাঁড়ায়। সকলকে হইচইও ভয় পেতে বারণ করে। নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝায়, ভয় পেও না, আমি তো আছি। নূর সেই চোখের ইশারায় ভরসা খুঁজে পায়। সৌন্দর্য পাশে এসে দাঁড়ানোতে অর্ধেক ভয় এমনিতেই কেটে গেছে তার। এই লোকটা তার ভরসার স্বস্তির আশ্রয়স্থল। নূর ক্লাস শেষ করে পার্কিং প্লেসে এসে দেখে সৌন্দর্য আগে থেকে তার জন্য গাড়িতে অপেক্ষা করছে। এখন আকাশ পুরোই পরিষ্কার। দেখে মনেই হচ্ছে না একটু আগে অমন ঝড় উঠেছে। সৌন্দর্য গাড়ির দরজা খুলে দিলে নূর ঢুকে সৌন্দর্যকে ঝাপটে জড়িয়ে ধরে। সৌন্দর্য মুচকি হেসে বলে, খুব ভয় পেয়েছিলে পরাণ? নূর মাথা নাড়িয়ে জানায় হ্যাঁ। তারপর বলে, কিন্তু আমার সুন্দর মানুষ পাশে এসে দাঁড়ানোর সব ভয় বাতাসের সাথে উড়ে চলে গেছে। সৌন্দর্য মুচকি হেসে নূরের কপালে ঠোঁট ছোঁয়।
এর মধ্যে পেছনে গাড়ির দরজা খোলার আর গলা খাঁকারি দেওয়ার শব্দ কানে আসে। হুম হুম, আমরাও আছি কিন্তু। বলেই তালহা আর ইসরাত গাড়িতে ঢোকে। নূর সৌন্দর্যকে লজ্জা পেয়ে ছাড়িয়ে নেয়। পেছনে ফিরে বলে তোরা। ফাতিহা তালহার কোল থেকে বলে, মাম্মা আমিও আছি। নূর ফাতিহাকে কোলে নিয়ে নেয়, গালে চুমু খেয়ে বলে, মাম্মাটা আমার। কোথায় যাওয়ার প্ল্যান করছিস তালহা? আপাতত রেস্টুরেন্টে চল, জমিয়ে খাওয়া দাওয়া করি, তারপর লং ড্রাইভে যাব। তারপর সকলেই গল্পে মত্ত হয়। ইসরাত কথায় কথায় বলে, নূর ফাতিহা আর তার ভাই বোন চাই, কবে আনার ব্যবস্থা করবি শুনি? নূর বলে, এখন না এসো, আগে ফাতিহাটা আর একটু বড় হোক, নয়তো ওর যত্নে না চাইতেও অনিয়ম হবে। আমি চাই না আমার মেয়েটা এমন পরিস্থিতিতে পড়ুক। তাছাড়া এক্সাম শেষ করে ছোটখাটো একটা জব করতে চাই, পরে ভাববো এসব, বুঝলি? কেউ আর কথা বাড়ায় না। সবাই জানে নূর ফাতিহাকে নিয়ে কতটা পজিটিভ। বলেও লাভ নেই, সকলকেই বুঝিয়েছে এমনকি সৌন্দর্য, কিন্তু সে এখন রাজি না। 5 জন মিলে একটা রেস্টুরেন্টে সে থামে। ভেতরে ঢুকে বসে পছন্দ মতো খাবার অর্ডার করে। তালহা ইসরাতকে নিয়ে ব্যস্ত, কোনো অসুবিধে হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। এদিকে সৌন্দর্য নূরের সামনে চলে আসা চুল ঠিক করে দিচ্ছে। নূর আর ফাতিহা কি বলে যেন খিলখিলিয়ে হাসছে। পাশের টেবিলে বসে থাকা অনেকেই দুই দম্পতি ও ছোট বাচ্চাটার দিকে তাকাচ্ছে।